কেনাকাটা করার এক পর্যায়ে সকলে ক্লান্ত হয়ে ফাস্টফুড দোকানে এসে ঢুকল। নিখিলের ফাস্টফুডের দোকানে ঢুকে মনে পড়ল তার মুঠোফোনটি ভুলবশত ব্লক প্রিন্টের দোকানে রেখে এসেছে। সে সকলের উদ্দেশ্যেই বলল, তোরা থাক, আমি একটু আসছি। মনে হয় ভুলে মোবাইলটা ব্লক প্রিন্টের দোকানে ফেলে এসেছি। আমি মাত্র 2 মিনিটের মধ্যে ফিরে আসছি। ফ্যানা কিছুই বলল না, কেবল যান্ত্রিক রোবটের ন্যায় বসে রইল। সে মোবাইল ঘাঁটছে। নোভা বলল, নিখিল, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আস্তে ধীরে যা, ভালো করে খুঁজিস। নিখিল বলল, দেখি আছে না গেছে। নিখিল যখন ব্লক প্রিন্টের দোকানে ঢুকলো, তাপস তখন কাস্টমার সামলাতে ব্যস্ত। নিখিলকে দেখে সে এগিয়ে এসে জিজ্ঞেস করল, এনি প্রবলেম স্যার? কিছুক্ষণ আগে একটি ফোন ভুলক্রমে রেখে গিয়েছি, দেখেছিলে তোমরা? তাপস ভেবে চিনতে বলল, জি স্যার, একটুখানি দাঁড়ান, দিচ্ছি। কিছুক্ষণ পর তাপস ফোন এনে দিল। নিখিল ফোন নিয়ে চলে আসছিল। হঠাৎ তার নজর বিদ্ধ হয় দোকান একদম ভিতরে উচ্চমুখী হয়ে একজন সুশ্রী নারী কাজ করছে। বেশ গোছালো, নিখুঁতে ঘেরা তার কাজ। মুখটা মনে হয় সে চিনে। হালকা করে একটু সামনে ফিরতেই তার নয়ন জোড়া কোটর থেকে বেরিয়ে আসার জোগাড়। হুট করে মস্তিষ্ক কেমন এলোমেলো লাগলো। জড় বস্তুর ন্যায় সে দাঁড়িয়ে রইল। গলার শক্তি কাঁপছে। কাঁপা কাঁপা অধর হতে ডেকে উঠলেন, পাখি। তারপর সৌজন্যমূলক খেসে পড়ল, সরি স্যার, এখানে পাখি নামে কেউ নেই। নিখিল জবাবে ভেতরকার অস্থিরতায় উত্তেজনার সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারল না। তবে তার মধ্যে এখনো দ্বিধাদ্বন্দ্বের ঝড় তুফান চলছে। সে কি সত্যি পাখিকে দেখেছে? কিন্তু বর্তমানে এই মেয়েটাকে চিনতে এত দ্বিধাবোধ জড়াতে হচ্ছে কেন তাকে? 5 বছর আগের পাখির সঙ্গে বর্তমান পাখির কোনো মিল নেই। যেন তার চোখে দেখা পরিচিত নারীর অপরিচিত একটি সদ্য ঘোষিত রূপ। পরিপূর্ণ যুবতীতে পড়া মেয়েটার রূপের দুয়ার খুলে বসেছে। নিখিল হাত দিয়ে ইশারা করে জানতে চাইল, ভেতরে থাকা ওই নারীটাকে? তাপস চাপাপে বলল, ও উনি তো আমাদের অনন্যা ম্যাম, খুবই স্ট্রিক্ট। এখানে অনন্যা রহমান নামে যে কয়টি স্টল দেখছেন সব কয়টি ওনার নিজের। ওনার আচরণ ওনার থেকেও দারুণ মিষ্টি। আমি এর আগেও অনেকের সাথে কাজ করেছি, তবে ওনার মতো মালিক খুব কম পেয়েছি। সরাসরি ভাইয়ের মতো আমাকে স্নেহ করেন। নিখিল বলল, তোমাদের অনন্যা ম্যামকে একটু ডেকে দেবে? মাত্র 2 মিনিট কথা বলবো। জি স্যার, যদিও তিনি ভীষণ ব্যস্ত, তবু আপনার জন্য ডেকে দিচ্ছি। অনন্যা 3 পিস গণনা করছিল। তাপসকে বলল, ম্যাম, একজন কাস্টমার আপনার সাথে দেখা করতে চাইছেন। অনন্যা ব্যস্ত কণ্ঠে বলল, তুমি যাও, আমি এই কাজটুকু শেষ করে আসছি। ম্যাম, একটু আর্লি আসবেন। ঠিক আছে। নিখিল ওয়েট করলো। উল্টোমুখী হয়ে ফোন টিপছিল। তখন শুনতে পেল সেই সুপরিচিত কণ্ঠস্বর, যার কণ্ঠস্বর মিষ্টি মায়াবী সুরের ন্যায় তরঙ্গ খেলে তার কর্ণে প্রতিধ্বনিত হচ্ছে। জি বলুন। নিখিল মুখ ঘুরিয়ে সরাসরি অনন্যার দিকেই তাকালো। অনন্যা তখন খাতা কলমে হিসাব করছিল। নিখিলের দিকে এখন অব্দি নজর পড়েনি। তবে নিখিল খুঁচিয়ে খুঁটিয়ে দেখছে, আগের থেকে বেশ লম্বা হয়েছে, সুস্বাস্থ্য হয়েছে, মুখের রূপ লাবণ্যতা বেড়েছে। সেই সঙ্গে খুব সুন্দর করে পরিপাটি পোশাক পরা, শাড়ির সঙ্গে মিলিয়ে হিজাব। ডান হাতের তৈরি মোটা 4টি চুড়ি, বাম হাতে একটি বাদামি বেল্টের ঘড়ি, গলায় উদ্যত্তাতে আইডি কার্ড ঝোলানো। সব দেখার পর তার চোখকে সে বিশ্বাস অবধি করতে পারে না। এত পরিবর্তন, এত, তবুও এখনো অবিশ্বাস্য কিছু নেই। নিজের দৃষ্টিকে তো মিথ্যা বলা যায় না। সে পুনরায় ডেকে উঠে পাখি। তখন অনন্যা আচমকা চমকে উঠল। বাণিজ্য মেলায় বরাবরের মতো বিভিন্ন দোকানপাটে ভরপুর থাকে। সেই সঙ্গে চতুর্দিকে রবদব সাজে এক মনোরম চক্ষু শীতল হওয়া কৃত্রিম দৃশ্য। আর্টিফিশিয়াল লাইটিং এর কারণে এক প্রকার চক্ষু দেশ ঝাঁঝিয়ে আসে। ক্রেতাদের তুমুল ভিড় আর নানা রকম হট্টগোলের মধ্য দিয়ে দুদণ্ড পা ফেলারও জো নেই। তারই মধ্যে কেউ দর কষাকষি করে পণ্য কিনবার প্রতিযোগিতা নেমেছে বোধহয়। কেউ বা দামের কথা শুনি নাক ছিটকে সাই সাই করে লেজ গুটিয়ে পালাচ্ছে। আরেক দল এসেছে সেলফি তুলতে। তাদের কাছে সেলফি তোলাটাই যেন মুখ্য বিষয় বস্তু দাঁড়িয়েছে। কয়েক সংখ্যক আবার ঘুরতে পছন্দ বিধায় মেলা উপভোগ করতে এসেছে। কিছু সংখ্যক বিক্রেতা হকারদের মতন কাস্টমারের সুরের ছন্দে ছন্দে ডাকছে। মেলা এই জাফা, এদিকে আসুন। যেটা নিবেন 50, যেটা নিবেন 100।
যেমন সস্তা পণ্য রয়েছে তেমনি রয়েছে রুচিসম্মত পণ্য। ডিসিশন আপনার, আপনি কোন পণ্য ক্রয় করবেন। ধরনের বুক জুড়ে রজনীর এক প্রহর নেমেছে। কফি শপের সামনে আজ টার্মিনালের মতন দেখতে লম্বা ভিড় হওয়ার বেশ কিছুক্ষণ কারণ রয়েছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ এই যে এই কফি শপের কফি অতি দারুণ ও মজাদার। একবার খেলে জিভে স্বাদ লেগেই থাকে, দ্বিতীয়বার আসার আগ্রহ বোধ জাগে। এই জন্য লোকসংখ্যার ভিড় সর্বব্যাপী প্রবল হারে দেখা যায়। মাঝ সারির একটি টেবিলে বসা ওরা, নিখিল আর অনন্যা উভয় মুখোমুখি। নিখিলের চোখে মুখে অধিক চমকপ্রদ একটা ভাব থাকলেও অনন্যাকে সাবলীল স্বাভাবিক অবস্থায় দেখা গেল। মেয়েটার চোখে মুখে কোনো আতঙ্কের ছিটে ফোটাও নেই কোনো অস্থিরতা বিচলিত নামক ভাব, বরঞ্চ বেশ স্বাভাবিক তার উপস্থিতি, একমুখী স্নিগ্ধ আচরণ। যত দেখছে নিখিলের কৌতূহল, অবাগত চমকতা সব ক্রমশ ঝড়ের বেগে বাড়ছে। সেই সঙ্গে অগণিত প্রশ্নের পাহাড় জমেছে মনক্ষুণ্ণ চিন্তানিত্য অন্তরে। লম্বা দীর্ঘ কিছু সময় নীরবতায় কাটার পর অনন্যার জবানগুলো রিনটিনে চিকন কন্টেনারি হতে কফি অর্ডার করল। 2টো কফি আর হ্যাঁ অবশ্যই স্পেশাল। জি ম্যাম, বলুন আর কিছু? না, যেতে পারো। অর্ডার নিয়ে ওইটার চলে গেল। নিখিল ধীরে সুস্থে জিজ্ঞেস করলো, কেমন আছিস? অন্যের সঙ্গে সঙ্গে জবান খুলল না, সেকেন্ড খানিক মৌনতা রইল। জবাবে কোনো প্রকার শব্দ অধরের ভাঁজে উচ্চারিত করলো না। নীরবতা ভেঙে পরক্ষণে নৈশব্দে এক চিলতে হাসল। এক সময় নৈশব্দ হাসি রেখা তার অধরের করে ছড়িয়ে পড়ে। ক্ষণকাল মুহূর্ত পর নিজেকে সাময়িক সময়ের মধ্যে তটস্থ করে নিল। দীর্ঘ অপেক্ষা, শ্বাস ফেলল দ্রুত পর অতঃপর নীরব হেসে পড়ল। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? নিখিল হাসলো বোধহয়, তবে প্রস্ফুটিত নয়, কিংবা অনন্যা দেখলো না, অথবা সম্পূর্ণ ক্ষেত্রে অগ্রাহ্য করলো। আমি দিব্যি ভালো আছি, তোর খবর বল। কত খুঁজলাম তবুও তোর খবরাখবর মিলল না। এ নিয়ে অধিক চিন্তিত ছিলাম, কিন্তু এমন চাঞ্চল্যকর ঘটনার সম্মুখীন হব কোশমিন কালেও ভাবান্তরে বসিনি। যাক, ভালোই হলো পেয়ে। বাট আমার বড্ড কৌতূহল জাগলো। তোর কর্মচারী যেসব বলল সেসব সত্যি তো পাখি? আই ক্যান্ট বিলিভ মি, জাস্ট বিশ্বাস করতে পারছি না। অন্য কয়েক দফা হাসে। নিখিল অবাক নেত্রে কেবলমাত্র ফ্যাল করে বোকার মতো চেয়ে রইল। তার নেত্র ভাজের পলক তৎক্ষণাৎ পড়ে না, যেন আজ অবাক হওয়ার দিনক্ষণ। তার ক্ষণে ক্ষণে ক্রমশ অদ্ভুত ভাবে অবাক হচ্ছে। কখনো কখনো বিজলিনের চমকে যাচ্ছে, আবার চমকানো ভাবগুলো এমন যে বিস্ময় বিস্মিতে বিস্ফোরিত ভাবে ছড়িয়ে যায়। নিখিলের কথার পরিপ্রেক্ষিতে অনন্যার হাত কোনো প্রকার জবাব না পেয়ে নিখিল ভাবলো অনন্যা বুঝি তার প্রসঙ্গের অনুযোগ শুনে রাগ করেছে, হয়তোবা বিরক্ত অনুভব করছে, কিন্তু বিষয়টি তাৎক্ষণিকভাবে এড়াতে চাচ্ছে। সে শস্যব্যস্ত পেছনের প্রসঙ্গ আর টানল না, চট করে উপস্থিত প্রসঙ্গ পাল্টালো। তৎপর আচমকা বলে উঠল, ও কিন্তু এখানে আছে। অন্যের মধ্যে তেমন অস্থির চিত্ত ভাব প্রতিক্রিয়া পরিলক্ষিত করা গেল না। আশ্চর্যজনক ভাব, বিস্মিত চাই পল। এই মেয়েটা আসলে কোন ধাতুর তৈরি? নিশ্চয়ই কোষ্ঠী পাথরে। এত শক্ত ও স্বাভাবিক কি করে থাকতে পারে? নিখিলের মস্তিষ্কে ঠিক ঢুকে না। নিখিল বিস্মিত হলেও সরাসরি প্রকাশ করতে গেল না। কেন জানি তার প্রকাশিত করতে ইচ্ছে জাগলো না। তবে সে অরণ্যার থেকে জবাবের অপেক্ষাকৃতেই রইল। এর মধ্যে কফি শপের দোকানের ছেলেটা এসে কফি দিয়ে গেল 2 কাপ। অনন্যা ছোট্ট করে বেশ যত্ন নিয়ে কফির কাপে চুমুক বসালো। নিখিল তার সবটা লক্ষ্য করছে। এই যে অনন্যা কফিতে ছোট্ট করে চুমুক দিয়ে ধীরে ধীরে খাচ্ছে, এখানেও সে আভিজাতের ছোঁয়ার গন্ধ পাচ্ছে, স্মার্টনেস খুঁজে পাচ্ছে। মেয়েটা ধীরে ধীরে ক্রমশ অগণিতভাবে পাল্টাচ্ছে, সর্বভাবে পরিপক্ক হচ্ছে। সবকিছু হঠাৎ ঠেকছে। অদ্ভুত লাগছে, তবুও দেখতে ভালো লাগছে। যাই করছে প্রতিটি কাজকর্মে চমকে যাওয়ার মতন। অর্ণব কিছুটা সময় ধরে চুপ করে রইল, মৌনতা পালন করে তৎপর বলল, আমি জানি, দেখেছি তাকে। দেখেছিস? বলে শশব্যস্ত থেমে গেল নিখিল। পরবর্তী কথা শোনার জন্য তার হৃদয় প্রচন্ড আকুল ব্যাকুল হয়ে উঠল। চোখজোড়া লোভাতুরের ন্যায় চকচক করে জলজল করছে। যোজতার মুখমণ্ডলে আবারও চমকপ্রদ, চোখে মুখে আশ্চর্য এক ভাবমূর্তি। তবে সেই সব আর
গায়ে মাখলো গেল না। এরই মধ্যে অনন্যা ফের জবাব তুলে উত্তর দেয়, তবে তিনি আমাকে দেখেননি। সে আমি জানি, দেখলে পাগলটা নিশ্চয়ই প্রলয়নার্চন করে ছাড়তো। যাক সেসব কথা। পাখি, আমার অনেক প্রশ্ন অন্তঃকরণে জমাকৃত রয়েছে, উত্তর কি এখন পাবো, অন্যথা পরে? নিখিল ভাই, সময় অতি স্বল্প, প্রচন্ড কাজ, তার মধ্যে পেছনের প্রসঙ্গ আপাতত আমি টানতে চাচ্ছি না। অতীতে যা ছিল সেটা কেবল একটা পুরনো ডায়েরির পাতার স্মৃতিচারণ মাত্র। সেসব ভেবে আমার মূল্যবান সময় অপচয় করার মতন বোকামি আমি করতে চাচ্ছি না। আমার কাছে প্রতিটা সেকেন্ড মিনিট খুব গুরুত্বপূর্ণ, দামিও। তবে তোমার যদি অতি জরুরি কোনো কথা থেকে থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। জরুরি না, তবে একেবারে ফেলে দেওয়ার মতন নয়। তোর আম্মার খোঁজখবর আছে কিছু? বর্তমানে ওনার অবস্থা অতটা ভালো নয়। উনি কারোর সঙ্গে তেমন কথা বলে না, আগের থেকে রোগা হয়েছে, সেই সঙ্গে শরীরে নানা জটিলতা দেখা দিয়েছে। ডাক্তার দেখাতে বললে দেখান না, সারাদিন উদাস উদাস থাকেন, তোর চিন্তায় সর্বদা মগ্ন থাকে। আগের মতন শরীরে আর তেজ নেই, যেমন নেতিয়ে গেছেন। মুখটা সর্বক্ষণ গম্ভীর মাখা তিমিরে ঢাকা থাকে। বলেন তার মনে রোগ বেঁধেছে, কঠিন রোগ, শরীরের রোগ নয়। তোর একবার খালার সঙ্গে দেখা করা উচিত। স্বাধীন, মুক্তি, ওরা নিজেদের ভুল বুঝতে পেরে তোকে পাগলের মতো খুঁজছে কত, কিন্তু পায়নি। একটা কথা বলতো, তোকে সাহায্য নিশ্চয়ই ফাহাদ করেছিল? যদিও তোমার ধারণা মিথ্যে নয়, তবে আমার সফলতার পথ চলায় ফাহাদ ভাইয়ের কোনো ভূমিকা নেই। তিনি কেবল পথ দেখিয়েছেন। মেধা, বুদ্ধি, পরিশ্রম সবটা আমার খাটুনি ছিল, তাই ওনার প্রতি আমি সহানুভূতি প্রকাশ করতেই পারি। নওয়াফের মুখোমুখি হচ্ছিস না কেন? আর বেশি দিন হয়তো যাবে না। যেভাবে ফাহাদের লোকেশন ফোন ট্যাগ শুরু করে দিয়েছে, অল্প দিনের মধ্যে ধরা খাবি নির্ঘাত। প্রথমত, আমি কোনো চোর নই, না লুকোচুরি খেলছি ওনার সঙ্গে। ব্যক্তিগত কারণে ওনার সামনে যাচ্ছি না, আর ওনার মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। সত্যি কথা বলি, ওনাকে বর্তমানে আমার দেখলে প্রচন্ড মেজাজ খারাপ হয়, কেন জানি ভালো লাগে না, বিরক্ত হই, চরম বিরক্ত। জানি না কেন, তবে এতটুকু বলতে পারি, আমার মনে তার বসবাস আর নেই। সে স্থানটি সম্পূর্ণ ফাঁকা। তোর এই কথাগুলি নওয়াব শুনলে কতটা হিংস্র ক্ষুধার্ত জানোয়ার হবে আন্দাজ করতে পারছিস কিছু? খ্যাপা বাঘ একটা, তেজে উঠবে সিংহের ন্যায় গর্জন তুলে। সবচেয়ে বড় বোকামি করেছিস ওকে বিয়ে করে, যা এখন না চাইলেও তুই ওর থেকে ছাড়া পাবি না। তুই না চাইলেও ও তোকে নিজের কাছে বন্দি করে রাখবে রে পাখি, বন্দি করে রাখবে। ও কতটা ভয়ঙ্কর তা হয়তো কল্পনা করতেও পারছিস না। ওর অস্তিত্ব সম্পর্কে জানলে তোর 3 দিনের নিদ্রা হারাম হয়ে যাবে। ওনার অস্তিত্ব সম্পর্কে জানতে আমি কৌতূহল কিংবা আগ্রহী নই। আর একটা কথা, আমি পাখি নই নিখিল ভাই, আমি অনন্যা। পাখি যে ছিল মরে গেছে, তাকে বেশ যত্ন করে তার আপনজনরা গলা টিপে হত্যা করেছে। এখন যে তোমাদের মধ্যে দৃশ্যমান, সে এক আমূল পরিবর্তিত অনন্যা। বর্তমানে ধরণীর বুকে কোনো পাখি নামের মেয়েটির অস্তিত্ব নেই। তাই বলছি আমাকে বারবার পাখি বলে অপমান করো না। আর যদি পাখি বলে সম্বোধন করো, সেটা হবে আমাকে তীব্র নিন্দা জানার দায়ক অপমান করা। অপমান বুঝি না আমি তোকে পাখি বলেই রাখবো। তোমরা তালুকদার বংশের লোকেরা এক হাত বেশি ঘাট তারা স্বভাবের কেন বলো তো? খোঁচাটা বোধহয় ভুল জায়গায় গিয়ে পড়লো। যাকে উদ্দেশ্য করে খোঁচাটা মারা উচিত ছিল তাকে অন্তত মারতিস, তাহলে সঠিক উত্তরটা পেয়ে যেতিস। কিন্তু আমি তো দিব না। এখন উঠি, একটু লেট হলে সকলে আবার হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ছাড়বে। তো ঠিকানা একটু টুকে দে তো, মাঝে মধ্যে দেখা করতে যাব। দাঁড়াও, ওয়েট করো বলে অনন্যা ফোন ঘেটে তাপসকে কল লাগালো। ফোনে রিং হতেই তাপস রিসিভ করে বলল, জি ম্যাম বলুন। 2টো শাড়ি, 2টো 3 পিস আর 2টো পাঞ্জাবি তোমার হাতে ডান পাশের কফি শপটিতে নিয়ে আসো। আর আসার আগে ড্রয়ারে একটা বান্ডিল আছে, দেখবে, ওটাও নিয়ে আসো। জি ম্যাম, আসছি। ফোন রেখে অনন্যা বলল, তোমার কি অবস্থা? শুনলাম বিয়ে করনি এখনো। নিখিলের চোখে মুখে উদাসীন ভাব একটা লক্ষ্য করা যায়। তারই মধ্যে অনন্যা কফিতে ফের চুমুক বসালো। যদিও কফি অবহেলায় ঠান্ডা হয়ে এসেছে, তবে স্বাদ একেবারে
ফিকে হয়ে যায়নি, বরঞ্চ মোটামুটি ভালোই। নিখিল লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বিয়ে তার জীবনে হতো না। কেন? সঙ্গে সঙ্গে জোর ভ্রুতায় নাচিয়ে প্রশ্ন করে বসে অনন্যা। সে অনেক কথা, অন্য একদিন বলবো। তোর পিছন দিয়ে একজন মেয়ে যাচ্ছে, একবার ঘুরে দেখিস না, আর চোখে দেখ। অনন্যা চোখ জোরে একটুখানি দেখলো, সে নিখিলের দিকে প্রশ্নবিত নয়নে তাকালো। কে মেয়েটা? সুন্দর না? হ্যাঁ সুন্দর, তবে মানুষের বাহ্যিক সৌন্দর্যের চেয়েও তার ভেতরকার সৌন্দর্যই আসল সৌন্দর্য। নিখিল বলে, তা ঠিক, কিন্তু বর্তমান সমাজে বিয়ের বাজারে শরীরের সৌন্দর্যকেই অধিকাংশ মূল্যায়ন প্রাধান্য দেয়া হয়। আমি তোর সঙ্গে একমত হতে পারছি না। সেটা তোমার সমস্যা। এই ধরো আমার গায়ের রং চাপা, তা নিয়ে ছোট থেকে এই পর্যন্ত কম কটূক্তি তো পড়িনি। নিখিল একগাল হু হু করে হাসলো। অনন্যা ভারী অবাকই হলো। আশ্চর্য, হাস্য কেন? হাসবো না? তুই কি নিজেকে অসুন্দরী বলে দাবি করছিস? সুন্দরী হতে না পেরে আফসোস লাগছে নাকি? মোটেও আফসোস হচ্ছে না। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছে তা অতুলনীয়, সেটাকে নিয়ে অসন্তুষ্টি থাকার কোনো প্রসঙ্গই আসে না। নিখিল হাসি বন্ধ করে নিল, সিরিয়াস ভঙ্গিমায় বলল, তুই অসুন্দরী হলে নবাব তালুকদারের মতো দাম্ভিক, অহংকারী, বদমেজাজি, স্মার্ট ও সুদর্শন লোককে আতপাগল করে দিয়ে গোল খাইয়ে রাস্তায় ছেড়ে দিতে পারতিস? পারতিস না। বন্ধু সার্কেল কিংবা কাজিন সার্কেলের মধ্যে যাই বলিস, নওয়াফের রুচি ছিল অত্যন্ত চমৎকার। ও যেটাই সিলেক্ট করতো বরাবরই সকলের কাছে সেটা সেরা হিসেবে ঘোষিত হতো। এক কথায় বলা যায় নওয়াফের পছন্দের হাত ভালো। খাঁটি সোনাটাই সে বরাবর চেনে। সেখানে তোর মতো নারীকে পছন্দ করতে সে ভুল করবে না, তাও জীবন সঙ্গিনীর ক্ষেত্রে। আগে তো কিশোরী ছিলি, সৌন্দর্য ভালো করে প্রকাশ পায়নি। বর্তমানে যা হয়েছিস, আমার বন্ধুর মহা সর্বনাশ করে ছাড়বি। আগের চেয়ে সৌন্দর্য বেড়েছে। হাসলে তোর ওই অধর ছড়িয়ে যাওয়া গেজ দাঁতটির চিলিক প্রশংসার ভারী যোগ্য। কতটা গোছাল হয়ে গেছিস ভাবতে পারছিস? নওয়াফ দেখলে নিরিখাত সে বেচারা ছোটখাটো একটা হার্ট অ্যাটাক করবে। অনন্যা সামান্যতম বিরক্ত হলো। সে প্রশংসা শুনতে আগ্রহী না, ভারী বিরক্ত লাগে। একসময় লজ্জা পেলেও বর্তমানে মহা বিরক্ত লাগছে। সে প্রসঙ্গ এড়িয়ে নিখিলকে বলল, তুমি প্রশ্ন এড়াচ্ছ, মেয়েটা কে? না মীরা, বর্তমানে আমাদের বাড়িতে থাকছে, খাচ্ছে। শুনেছি নওয়াবদের সঙ্গে দীর্ঘ 5 বছর ছিল। মনে মনে কৌতূহল জাগলেও সে আগ্রহ প্রকাশ দেখালো না। নিখিল সেটা লক্ষ্য করলো। সত্যি সত্যি কি মেয়েটা নবাবের প্রতি ফিলিংস কমে গেল? সে ভাবল। তুই রাগ করলি না? অরণ্য দন্তের তলে অধর পিছিয়ে পড়ল। কেন? আমার রাগ করা উচিত ছিল নাকি? নিখিল অতি আশ্চর্য হয়, ভারী আশ্চর্য। কোনো এক পরনারী তোর বরের সঙ্গে বছরের পর বছর থাকলো, সেখানে রাগ না করে এত শান্ত থাকিস কি করে? যেমনি এত বছর ছিলাম তেমনি থাকি। কথা পেঁচাচ্ছিস? মোটেও নয়। আশ্চর্য, একটা মেয়ে দিনের পর দিন তোর বরের সঙ্গে একই জায়গায় ছিল, সেখানে তোর রাগ করাটা বাধ্যতামূলক? অরণ্য অধর ছড়ি হু হু করে কয়েক দফা হাসল। নিখিল হাবলার মতন কেবল তাকিয়ে আছে। হাসবার মাথা মুন্ডু কারণ কিছুই মনকে মগজে ঢুকছে না। অনন্যা এখনো হাসছে, তবে আস্তে আস্তে তার হাসির ঝলক কমে আসে। এরপর নিখিলের উপর সামান্য ঝুঁকে বলে, আমার রাগ করাটা বাধ্যতামূলক ছিল, তাই না? কিন্তু আমি রাগতে পারছি না। বিশ্বাস করো, এক বিন্দুও আমার রাগ জেদ আসছে না। আর এসব না আসার কারণ কি জানো? কারণ তিনি আমার চিত্ত থেকে উঠে গেছেন। কোনো পুরুষ যদি কোনো নারীর মন থেকে একবার উঠে যায়, সে পুরুষ হাজারটা নারীর সঙ্গ নিয়ে কাটালেও সেই নারীর এক বিন্দুও ঈর্ষান্বিত লাগবে না। আর বারবার আমার বর বলবা না। খুব শীঘ্রই এসবের হিসেব আমি কষবো। আশা করি এরপরে এমন বাক্য তোমার মুখে উচ্চারিত হবে না। অন্তত আমার প্রতি যদি রেসপেক্ট থেকে থাকে, তাহলে পুনরায় এসব রিপিট করো না। তুই ওকে ভালোবাসতিস না? ভালোবাসতাম আর ভালোবাসি দুটোই আলাদা শব্দ। উভয়ে সারসংক্ষেপে তারতম্য রয়েছে। একটা অতীত আর একটি বর্তমান। ভালোবাসতাম হলো অতীত। হ্যাঁ, অতীতে তাকে ভালোবাসতাম। আর ভালোবাসি কিনা যদি জিজ্ঞেস করো, তাহলে আমার উত্তর হবে না। তোমাকে বোঝাতে পারলাম? এমন কথা ও মানবে না। পাগল লোক, কখন কি করে ফেলে। তাছাড়া ওর ক্ষমতা সম্পর্কে তুই নতুন করে অবগত নস। যদি বলে তোকে চায়, আল্লাহর বান্দারে কেউ ফিরাইতে পারবে না। তোকে চায় মানে তোকে চায়, আর সেটা যেভাবে হোক করে দেখাবে।
দরকার পড়লে তোকে ভ্যানিশ করে দিতেও পারে। এমনকি তখন তোর হ্যাঁ নাতেও ও কর্ণপাত করবে না। আমি চিনি ওকে খুব ভালো করে, ওর স্বভাবের সঙ্গে পরিচিত। সব জায়গায় জোর খাটে না নিখিল ভাই। শরীরের জোর দেখিয়ে অন্যের ক্ষতি করাটাকে মূর্খতা, কাপুরুষতা ছাড়া আমি অন্য কিছু মনে করি না। এসব করে নিজের শান্তি ফিরিয়ে আনতে চাইলে তার মতন বোকা একটাও পৃথিবীতে নেই। প্রকৃত সুখ তখনই দুটো আত্মার প্রেমময় সন্ধিতে, সেখানে জোর জুলুম খাটে না। ওদের কথার মধ্যে তাপস এলো। ম্যাম নিন, আপনি যা যা বলেছেন সব নিয়ে এসেছি। এখন যাই, দোকানে শাহাদাত একা। অনন্যা পিছু থেকে ডেকে উঠল। এই তাপস, কফি খেয়ে যাও। তাপস গাল পরে হাসল। ধন্যবাদ ম্যাম, কিন্তু এখন সম্ভব নয়, দোকানে কাস্টমার দাঁড় করিয়ে এসেছি। আচ্ছা যাও তুমি, আমি ফিরবার পথে কফি নিয়ে আসবো। থাক, লাগবে না ম্যাম, এখন কফি খেতে ইচ্ছে করছে না। অনন্যা স্মিত হেসে বলল। ঠিক আছে যাও। নিখিলের দিকে 3টে শপিং ব্যাগ এগিয়ে দিয়ে দিল, সেই সঙ্গে 50,000 টাকার একটা বান্ডেল। নিখিল অবাক হয়ে তাকিয়ে রইল। এসব কি? এখানে আম্মার জন্য 2টো শাড়ি আছে, মুক্তি আপার জন্য 2টো 3 পিস, স্বাধীনের জন্য একটি পাঞ্জাবি, আর বাকি একটি পাঞ্জাবি তোমার। সবই আমার ফ্যাক্টরি তৈরি। আর 50,000 টাকা আম্মার হাতে তুলে দিবা, বলবা তার অকর্মা মেয়েটি দিয়েছে। বলে অনন্যা স্মিত হাসলো। নিখিলের কেন জানি প্রচন্ড মন খারাপ লাগলো, তবুও হাসল। তুই এখন আর অকর্ম আছিস নাকি? কত বড় গোছালো পরিপাটি হয়ে গেছিস। অনন্যা বলল। এখন উঠি, প্রচুর কাজ আছে। নিখিল বলল। ঠিকানাটা দে। অনন্যা ছোট্ট একটি কাগজে মোবাইল নম্বর, ঠিকানা সহ লিখে দিল। আসি নিখিল ভাই, ভালো থাকবেন। তুইও ভালো থাকিস, আমাদের আবার দেখা হবে। অনন্যা উঠে দাঁড়ায়, ঘুরে নিখিলের দিকে এক ফোঁটা চিকচিক করা রৌদ্রের ন্যায় উজ্জ্বল হাসি হাসল। নিখিলের স্বল্প সময়ের জন্য মনে হলো এই অনন্যা তার সম্পূর্ণ অপরিচিত। এর নির্লিপ্ত চোখের ভাষা, মুখের হাসি, কিরণ সবই অপরিচিত মনে হয়। এই যে মেয়েটা তার দিকে ঘুরে তাকিয়ে এক ঝলক হাসলো, সেই হাসিটা পরিপূর্ণ মিষ্টি হাসি বলে তার কাছে গণ্য মনে হলো না, কিংবা হাসিতে স্বচ্ছ প্রাণও খুঁজে পেল না, বরঞ্চ দুর্দান্ত রহস্যময় বলেই মনে হলো। অনন্যা চলে যাচ্ছে। নিখিল দীর্ঘ মুহূর্ত ধরে ওর হেঁটে চলে যাওয়ার দৃশ্য দেখছে। মেয়েটা শাড়ি পরে খুব সুন্দর করে গুছিয়ে ছোট্ট ছোট্ট কদম ফেলে হেঁটে যাচ্ছে। শাড়িতে নারীরা বরাবর একটু বেশি সুন্দর হয়। তার মনে হলো এই তো সে ছোট্ট পাখি সেদিনও নিখিল ভাই বলে তার পিছু পিছু ঘুরতো। আজ সেই মেয়েটার গগনচুম্বী পরিবর্তন ভাবা যায়। কিছু সংখ্যক নারী আছে যারা শাড়িতে অস্বস্তি ফিল করে, সেইটা ওর মধ্যে নেই। যেন শাড়ির সঙ্গে তার দীর্ঘদিনের পথ চলা অতি পরিচিত। নিখিল ফাস্টফুডের দোকানে গিয়ে দেখলো ওদের কাজিন মহলের অধিকাংশেরই খাওয়া শেষ। নওয়াবকে দেখা যায় হোয়াইট কফি খেতে, সঙ্গে কারোর সঙ্গে ফোনে কথা বলছে, মুখটা গম্ভীর, হাসির ঝিলিক নেই মুখে। কি বলছে অধিকাংশ অস্পষ্ট। ইরা নিখিলকে দেখে মুচকি মুচকি হাসলো। এরপরে ক্ষণকাল নীরব থেকে নিখিলকে উদ্দেশ্য করে বলল। কি নিখিল ভাই, আপনার খবর কি? আমি কিন্তু সব দেখে ফেলেছি। মুক্তি ভাবিকে সব বলবো গিয়ে। মেয়েটা কে? ইস, একটুর জন্য মুখটা দেখেনি, মিস করে গেলাম। নোভা, মুস্কান, সুচিসহ সকলে অবাক নেত্রে শশব্যস্ত নিখিলের দিকে সন্দিগ্ধ নজরে তাকালো। ওদের চোখে মুখে আশ্চর্যজনক এক গম্ভীর অনুভব। ওদের অমন করে তাকাতে থেকে নিখিল দ্রুত লয় হকচকি উঠল। সুচি আচমকায় বলে উঠল, মেয়ে? ও নিখিল ভাই, তোমার আর নওয়াব ভাইয়ের কি কন্যা রাশি গো, যেখানে যাও শুধু মেয়েরা পিছু করে বেড়ায়? নিখিল শশব্যস্ত কথায় বলল। সুচি, ফাজলামো করিস না, এটা আমার ক্লাসমেট শিমু ছিল। প্রসঙ্গ এখানেই থামলো, সকলে আর বিশেষ করে ঘাটলো না। বেশি কিছু অবধি বললো না, ব্যাপারটা স্বাভাবিক ভাবে নিল। নিখিল হাঁপ ছেড়ে বাজলো। সে ভেবেছিল নওয়াফের কাছে এ যাত্রায় ধরা খাবে, তবে সে রকম কিছুই হলো না। ভালোই ওদের বুঝাতে সক্ষম হলো। রেস্টুরেন্টের বিল দিয়ে তারা আবার নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছুটল। এরই মধ্যে কেচে গেল 2 দিন। নওয়াফের কাজিনের বিয়ে ধুমধামে অনুষ্ঠিত হচ্ছে। পুরো তালুকদার বাড়ি আবারও জাঁকজমকে সেজে, কিন্তু এদের মধ্যে নওয়াফকে দেখা যায়নি। ওনার ফুপুরা এক প্রকার জোর করে নিয়ে এসেছে তাকে। ছেলের বাড়ির অনুষ্ঠানে না থাকলে বিষয়টা মন্দ দেখায়।
তিনি আর অবাধ্য হননি। ওখানে ঝামেলা চুকিয়ে নিখিলদের বাড়ি গেলেন রাত 9টার দিকে। সেখানে সুচি, ইরা সহ আরও অনেকে ল্যাপটপে ভিডিও এডিট করছিল। ওরা যে মেলায় গিয়েছিল তার ভিডিও। নওয়াব গিয়ে ওদের পাশে বসে। রমিজ আসলো কিছুক্ষণ পর। নওয়াবকে ইশারায় বাহিরে ডাকলো। ভাই একটু এদিকে আসেন। তিনি দ্রুত রমিজের কাছে যান। রমিজ দুটো কাগজ এগিয়ে দেয় ওনার কাছে। প্রথম কাগজে ফাহাদ গত 1 বছরের মধ্যে কার কার সঙ্গে ফোনে কথা বলেছিল, দ্বিতীয় কাগজে কোন কোন লোকেশনে গিয়েছিল, এমনকি কোন সময় কত তারিখে গিয়েছিল সব লেখা। এরই মধ্যে হিজলা সদরে তারিখ আর সময় মিস গেল না। নওয়াব কাগজটির উপর চোখ বুলাতে বুলাতে ঘরে ঢুকছিল। আচমকা ওনার তীক্ষ্ণ দৃষ্টিচোরা সুচিদের ল্যাপটপের উপর গিয়ে পড়ল। স্থির হলো অনন্যা রহমান নামের 10টি স্টল একই সিরিয়ালে। নওয়াবের বুকটা কেমন যেন হঠাৎ করে অজানাভাবে থক করে উঠল। যদিও এমন নামে বহু স্টল থাকতে পারে অহরহ, তবুও সন্দেহের দৃষ্টিকোণ হতে সন্দিগ্ধ রয়েই গেল। সে বলল, সুচি স্টপ, জুম করে দোকানটি আবার দেখাতো। সুচি অবাক হলো। ইরা ভয় দুদণ্ড পিছিয়ে গেল, দেয়ালের সাথে সিটিয়ে রইল। নওয়াব সে সব দৃষ্টিপাত করে না, অন্ধের ন্যায় স্বেচ্ছায় এড়িয়ে যেয়ে নিজেই এগিয়ে গেল। সুচির থেকে এক প্রকার ল্যাপটপটা ছিনিয়ে নিল, দ্রুত নিজে জুম করলো। সুচি প্রচন্ড অবাক হলো, পরে মুহূর্তে ভয়ে চুপ করে রইল। জুম করে প্রতিটা দোকান দেখলেন তিনি, তবু সন্দেহের মতন কিছুই পেলেন না। কিন্তু সর্বদিক দিয়ে বিচক্ষণ লোক তিনি। তার গাঢ় সন্দেহের প্রলেপ এত তাড়াতাড়ি কমবে না, চলবে না, বরং হই হই করে বাড়ছে। হঠাৎ করে নিখিলের কথা মাথায় চড়া দিয়ে উঠল। ক্লাসমেট শিমু। তার জানা মতো শিমু নামের নিখিলের কোনো ক্লাসমেট নেই। তাহলে সবটা স্বচ্ছ জলের মতন তার কাছে ক্লিয়ার। বোকা বানানো হয়েছে তাকে, কিন্তু সে তো বোকা নয়। বোকাকে বোকা বানানো যায়, বাট ধূর্তমান আর চতুরকে বোকা বানানো এত সহজ নয়। 2 দিয়ে 4 মিলে গেল। সে মেলার প্রধান সভাপতি খানজান সাহেবকে কল বসালো। সভাপতি খানজান সাহেব রিসিভ করে সালাম দিল। নওয়াব নিজের পরিচয় গোপন করলো না, বলল, আমি নওয়াব তালুকদার বলছি। অনন্যা রহমান নামের যে স্টলটি আছে, আমি সরাসরি সেই স্টলের মালিকের সঙ্গে কথা বলতে চাই। খানজান জানায়। নওয়াব, সরি স্যার, তিনি নেই। গতকাল মেলায় একটি ঝামেলা হয়েছিল, এরপরে অধিকাংশ স্টলগুলো চলে গেছে। কিছু কিছু স্টল আছে, তবে আপনি যদি চান আমি তার কর্মচারীদের সঙ্গে আপনাকে কথা বলিয়ে দিতে পারি। ওরা কিছু সংখ্যক আছে। নওয়াব বলল, তার আর প্রয়োজন নেই, আমি নিজেই কথা বলে নিব। তিনি তীব্র অস্থিরতা নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। বাইক স্টার্ট দিয়ে শাসা করে ছুটে চলছেন নিজ গন্তব্যে। সুচি ওরা তখনও নির্বিকার। রমিজ বলল, উত্তেজিত হবেন না। বলছো অনন্যা রহমান তোমাদের কাছে শুধু একটা নামই মাত্র হতে পারে, বাট ভাইয়ের কাছে ভালো থাকার আস্ত একটা মেডিসিন। রমেশ ভাই, নওয়াব ভাই অন্যান্য রহমান দল দেখে এত উত্তেজিত অস্থির হয়ে পড়লো কেন? অনন্যা রহমান নামে যাকে জানছো, আসলে সে কে জানো? তিনি আমাদের ভালোবাসার আরেক নাম পাখি ভাবি, যাকে পাগলের মতো খুঁজে চলেছে ভাই। খুব কম সংখ্যক মানুষ জানে তার এই নাম সম্পর্কে। সুচি ওদের অবাক হওয়ার দশা। ইরা গগনচুম্বী কৌতূহল নিয়ে তাকালো। ওদের পুনরায় অবাক করে দিয়ে রমিজ নিখিলের বাইক নিয়ে নবাবের পিছু পিছু ছুটে চলে গেল। নবাব যখন মেলায় পৌঁছায় তখন তার প্রায় রাত 10টার মতন। ভিড় অতটা আজ নেই। মেলায় গতকাল গ্যাঞ্জাম হয়েছিল, যার কারণে অনেক স্টল চলে গেছে। নওয়াবকে অনন্যা রহমান নামে স্টলে পাগলের মতন খুঁজতে লাগলো, কিন্তু পাচ্ছে না। অথচ 2 দিন আগেও এখানে অনেকগুলি দোকান ছিল। তার মেজাজটাই চটে যাওয়ার মতন অবস্থা। হাত পা উদ্বেগে উত্তেজনার রীতিমতন কাঁপছে। মাথায় 440 ভোল্টেজের ন্যায় উত্তাপ। হঠাৎ করে তাপস নামক ছেলেটিকে তার চোখে পড়ল। ব্যাগটা প্যাকিং করছিল সে গিয়ে জিজ্ঞেস করল, তোমাকে 2 দিন আগে অনন্যা রহমান নামক স্টলে দেখেছিলাম, ওখানে কাজ করে নিশ্চয়ই? জি স্যার, আপনাকে আমি চিনি, আমি আপনার ভীষণ ভক্ত। নফের প্রচন্ড বিরক্ত লাগলো, তবুও সে ঠান্ডা রইল। তুমি যে স্টলে কাজ করছিলে সেই স্টলগুলি কার ছিল? কেন, অনন্যা ম্যামের? নামটি পুনরায় শুনতে ওনার বক্ষপটের তবজব পুনরায় শুরু হয়ে গেল। গলদেশে শুকি থুধু হয়ে এলো। শরীরের মধ্যে তীব্র অস্থিরতায় ঘাম ছুটে যায়। জিভ দিয়ে শুকনো জলশূন্য অধর দুখানা ভিজিয়ে নিলেন। অতঃপর সেচ জল ঘামার্ত মুখখানা হতে ফের বললেন,
তোমাদের অনন্যা ম্যামের ঠিকানাটা একটু দিবে, আর্জেন্ট লাগবে। জি স্যার, অবশ্যই। একটি কাগজে ছোট্ট করে ঠিকানা লিখে দিল সে। হিজলা সদরটুকু পড়ে নবাবের মনে পড়লো ফাহাদ শেষবার হিজলা সদরে গিয়েছিল। এইবার তিনি 99% শিওর হয়ে গেলেন ওটা আর কেউ না, তার যত্নে করা ফুল মিসেস পাখি তালুকদারি। ঠিকানা অনুযায়ী আবারও ছুটলেন তিনি। এবারে তারা একটু বেশি দিলে পরাণে আর সহ্যে কুলোয় না। আজকে বাইক চালাচ্ছেন অধিক দ্রুত, এত দ্রুত কখনো বাইক চালাননি। পথ যেন ফুরাচ্ছে না, এত সময় লাগছে কেন? ভারী অদ্ভুত। কখন পাবেন ওই বর্ষার স্নিগ্ধ কদম